হ্যাঁ, তোমার জন্যই শিখলাম। শব্দটা ভারী কিন্তু করুণাময় নয়, তাই না? কথাটা বলেই আজিজ ভুজোড়া নাচিয়ে উৎসুক সহিত মিমের দিকে চেয়ে রইলেন, হয়তো উত্তরের অপেক্ষায়। কিন্তু মিম ওনার প্রশ্নের জবাব দিতে ইচ্ছুক নয়, বরং এই মুহূর্তে আজিজ কেন এলো এখানে আর কিভাবে এলো এখানে তা জানতে ইচ্ছুক মিম। তাই মিম ওনার প্রশ্নটি সম্পূর্ণরূপে উপেক্ষা করে মিম জিজ্ঞেস করলো আজিজকে, এই রাত 12টায় আপনি কোন দুঃখে এখানে এসেছেন? আপনার মতলবটা কি? হ্যাঁ? মিমের প্রশ্নে আজিজ মুহূর্তেই মুখ দিয়ে উচ্চারণ করে ওঠে চ শব্দ। আর আজিজ বলে ওঠে মিমকে, এই মিস, তোমার এত দুঃখ আসে কোথা থেকে বলো তো? দুঃখের গোডাউন দিয়ে বসে আছো নাকি? কোথায় কোথায় দুঃখের কথা বলো খালি। মুহূর্তের মধ্যে আজিজের কথায় পাল্টা জবাব দিয়ে তীক্ষ্ণ কণ্ঠে মিম বলল, হুম, বসে আছি গোডাউন নিয়ে। কেন? দুঃখের গোডাউন থেকে কিছু দুঃখ লাগবে নাকি আপনার? এবার মিমের প্রশ্নে আজিজ ভীষণ আফসোসের সুরে বলে ওঠে, লাগবে গো লাগবে, কিছু দুঃখ লাগবে আমার আসলে। একটু ট্রাই করে দেখতাম যে কোথায় কোথায় এত দুঃখ পেতে কেমন লাগে, দিবে নাকি তুমি? মিমের প্রতিটি কথায় আজিজের এরূপ পাল্টা প্রশ্নে রাগে মিমের শরীর জ্বলতে লাগলো। ফলে প্রচন্ড রাগে হাত মুঠো করে দাঁতে দাঁত চেপে মিম বলে উঠল, এই ছেলে এই, আর একটা প্রশ্নে এমন তেরাভাবে জবাব দিলে আমি সত্যি সত্যি এখান থেকে ধাক্কা মেরে ফেলে দেবো কিন্তু। এদিকে মিমের কথা শোনা মাত্রই আজিজের বিস্ময়ে চোখ জোড়া বড় বড় হয়ে সোজা হয়ে দাঁড়ালেন। ভীষণ অবাক হয়ে বললেন, ইয়া আল্লাহ, কি খুনি মেয়ে রে বাবা, দিনে দুপুরে মার্ডারের হুমকি দেয়। মিমো এবার পূর্বের মতো বলে উঠল, এখন দিনে দুপুরে না, গভীর রাত। আর আপনি যেমনটা শুরু করেছেন তাতে হুমকি না দিয়ে বরং সাথে সাথে অ্যাকশনে যাওয়া উচিত। আজিজ এবার বাঁকা হেসে বললেন, তা তোমায় বারণ করেছে কে? ফেলে দিতে ইচ্ছে হলে ফেলে দাও, আই হ্যাভ নো প্রবলেম। তবে মনে রেখো, আমি পড়লে তোমায় নিয়েই পড়বো কিন্তু। আজিজ আরো কিছু বলল, তবে বিড়বিড় করে, কিন্তু মিমের কান অবধি তা এলো না। মিম পূর্বের ন্যায় আবার বলে উঠল, তাতে ক্ষতি কিন্তু আপনারই হবে। আজিজ মুচকি হেসে বলল, কবুল আছে রানী সাহেবা। আজিজের এরকম মুচকি হাসিও এক মুহূর্তের জন্য সহ্য করতে পারছে না মিম। ওনার প্রতিটা মুহূর্ত শুনে ধৈর্যের সীমা ধীরে ধীরে অতিক্রম হয়ে যাচ্ছে মিমের। সত্যি সত্যি মিমের মনটা বলছে, এক ধাক্কায় ব্যালকনি থেকে ওনাকে ফেলে দিতে সব ঝামেলাই শেষ হয়ে যাবে। এদিকে ক্ষণে ক্ষণে আপু জেগে ওঠার ভয়ে বুকটা ধুক ধুক করছে। এদিকে আজিজও খামখেয়ালি মেজাজে চারপাশে চেয়ে চেয়ে দেখছেন। মিম ওনার এই নিশ্চিন্ত ভাবখানা দেখে জোরে একটা নিঃশ্বাস ছাড়লেন আর ঠান্ডা স্বরে বললেন আজিজকে, 1 মিনিটের মধ্যে এখান থেকে আপনি চলে যান, না হলে আপনি যদি না যান তাহলে আপুকে আমি ঘুম থেকে তুলে ফেলবো। সো নিজের ভালো চাইলে চুপচাপ কেটে পড়ুন এখান থেকে। আজিজ মিমের কথা শুনেও নিশ্চিন্তভাবে একটা হাসি দিলেন। অতপর ভুজোরা নাচাতে নাচাতে বললেন মিমকে, আচ্ছা তাই বুঝি, ঠিক আছে, সাহস থাকলে ডাকো, তবে মনে রেখো আমার সাথে তুমিও ফাঁসবে কিন্তু। এবার আজিজের কথা শুনে মুহূর্তের জন্য মিমের মন চাইলো কপাল চাপড়াতে। এবার মিমের উপক্রম হলো রাগে ক্ষোভে কান্না করার। মিম ওনার জ্বালায় অতিষ্ঠ হয়ে শেষমেশ করুণ চাহনিতে ওনার দিকে চেয়ে অসহায় গলায় বললেন, দয়া করুন আমায়, দয়া করুন, আর পারছি না আপনার কথার জবাব দিতে। এবার এখানে আসার কারণটা বলে চুপচাপ বিদায় হন। যদি এই বাড়ির লোকেরা জানে যে আপনি এখানে এসেছেন, কোনোভাবে যদি টের পায়, তাহলে আমার মান সম্মান কিছুই অবশিষ্ট থাকবে না। এবার মিমের কথায় আজিজ একটা বাঁকা হাসি হাসলেন, তারপরে বলে ওঠেন, ওকে ওকে বলছি, একটু আগে রিকোয়েস্ট করলেই তো হতো, তাহলে এতক্ষণ সময় নষ্ট হতো না। মিম ওনার কথায় ভীষণ অবাক হয়ে বলল, তার মানে কি আপনি আমাকে রিকোয়েস্ট করানোর জন্য এতক্ষণ ঘোরাচ্ছিলেন? মিমের কথা উত্তরে আর জবাব দিল না আজিজ, বরং ঠোঁটের কোণে এমন একটা হাসি ঝুলিয়ে রাখলেন যাতে স্পষ্ট বুঝে ফেলল মিম উনি ইচ্ছে করেই এমনটা করছেন। এসব জানার পর মিম খুব কষ্টে নিজের রাগ নিয়ন্ত্রণ করে চুপচাপ ওনার জবাবের অপেক্ষায় দাঁড়িয়ে রইলেন। আজিজ মিমকে অপেক্ষারত অবস্থায় দেখে গর্বের সহিত হেসে বললেন, অ্যাডভেঞ্চার মিস মিস, অ্যাডভেঞ্চার। আজিজে এরকম জবাবে অর্থোদ্ধার করতে পারল না মিম। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, মানে? আজিজ এবার সোজা হয়ে দাঁড়ালেন, তারপর হালকা গলা পরিষ্কার করে বললেন, অ্যাডভেঞ্চারের একটা ফিল নিতে এসেছি মিস মিস। তোমাকে বলে বোঝাতে পারবো না ঠিক কি পরিমাণে এনজয় করেছি এই অ্যাডভেঞ্চারে। আজিজের কথা শুনে মিমের হাত কপালে তোলার জোগাড় হয়ে উঠল। মিমের চোখ জোড়া বড় বড় হয়ে এলো। মিম হতবাক হয়ে বলল আজিজকে, এই রাত 12টায় আপনি অ্যাডভেঞ্চারের ফিল নিতে এখানে এসেছেন?
সিরিয়াসলি? নিশ্চিত আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে। ল্যাবের জটিল জটিল রিয়াকশন সলভ করতে করতে আপনি নিশ্চিত পাগল হয়ে গিয়েছেন। মিমের কথা শুনে আদিত মন খুলে হাসতে লাগলেন। অতঃপর বললেন, তা তো অনেক আগেই হয়েছি। মিম জিজ্ঞেস করলেন, কি বললেন? আদিত মিমের প্রশ্নে মৃদু হেসে বলল, পাগল হয়ে গিয়েছি। মিম প্রত্যুত্তরে বলে ওঠে, একটুও ডাউট নেই যে আপনি পাগল হয়ে গিয়েছেন। জরুরি ভিত্তিতে আপনার মাথার স্ক্রুগুলো টাইট করতে হবে। মিমের কথাগুলো শেষ হওয়া মাত্রই আদিত ব্যালকনি রেলিংয়ে হেলান দিয়ে মিমের দিকে একটু মাথা ঝুঁকিয়ে বললেন, করে দাও। ডাক্তার সাহেবের পর সে একটু সুস্থ হয়ে উঠি। আর ভালো লাগে না এমন থাকতে। কেমন যেন অস্থির অস্থির অনুভব হয় সবসময়। মাঝে মাঝে তো চারপাশ শূন্য মনে হয়। স্পষ্টভাবে অনুভব করি কারোর শূন্যতা। মনে হয় আদিতে এরকম কথাবার্তায় কিঞ্চিত অস্বস্তি অনুভব করে মিম। তাই সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে মিম বলে ওঠে, আপনি এখানে কিভাবে এলেন? আদিত এবার মাথা তুলে মিমের দিকে চাইলেন। লঘু নিঃশ্বাস ছেড়ে সন্তর্পণে বললেন, পাঁচিল টপকে এসেছি। আদিতের কথায় পুনরায় মিমের মাথায় হাত তোলার জোগাড় হয়ে এলো। মিম আদিতকে বলে উঠল, পাঁচিল টপকে? কেন? গেটে কি হয়েছিল? বাসায় আশেপাশে সিকিউরিটি বা কোথায় ছিল? আর দারোয়ান চাচাই বা কোথায় ছিলেন? এবার আদিত বেশ শান্ত কণ্ঠেই বলে ওঠে, আমি কি রোহান নাকি যে সিকিউরিটি আমার আটকাবে? রইল দারোয়ান চাচা, সে তো অনেকক্ষণ আগে থেকেই ঘুমাচ্ছেন। আর তুমি বলো, গেট দিয়ে আসলে কি এই অ্যাডভেঞ্চার ফিল হতো? মিম এবার হতাশ হয়েই বলে ওঠে, উহ, আপনার অ্যাডভেঞ্চার! এই অসময়ে কে অ্যাডভেঞ্চার করে? আচ্ছা, তারপর কি করে এলেন এখানে? অতপর আদিত পুনরায় বলে ওঠে, পাঁচিল টপকে নিজের খোলা জানালায় গিল বেয়ে সানসেটের উপর এসেছি। তারপর সেই সানলেট দিয়ে এই রুমে জানালা বেয়ে ব্যালকনিতে এসেছি। কিন্তু আসার সময় না এই বরজাত ক্রিসমাস ট্রিটা বেশ কয়েকটা খোঁচা মেরেছে। এই বলে উনি নিজের বাহুতে হাত ঘষতে লাগলেন। মিমেজে বেশ মজাই পেয়ে বলল, বেশ হয়েছে, ঠিক হয়েছে, একদম উচিত শিক্ষা হয়েছে আপনার। কি মানুষ আপনি, হ্যাঁ? শুধুমাত্র এক অ্যাডভেঞ্চারের জন্য এখানে এভাবে উঠে এসেছেন আপনি? মিমের কথা শুনে আজিজ আর কোনো কথা না বলে হাত দিয়ে দুটো হাত পুনরায় বুকের উপর রেখে নিজের ঠোঁট কামড়ে ধরলেন। অতঃপর ভ্রু নাচিয়ে মিমকে বললেন, তা তোমায় কে বলেছে শুধুমাত্র অ্যাডভেঞ্চারের জন্য এখানে এসেছি আমি? মুহূর্তের মধ্যে যেন আদিসের গলা স্বর পাল্টে গেল। আদিসের এরকম কথার ভঙ্গিমায় মিম একটা শুকনো ঢোক গিলল আর নিজের ভেতরকার অবস্থা লুকানোর চেষ্টায় মিম বলে উঠল, না মানে আপনার কথাবার্তা শুনেই বুঝে গিয়েছিলাম। তখন আদিস মৃদু হেসে বলে ওঠেন, তার মানে মানুষ যা বলবে তোমায় তুমি তাই বিশ্বাস করে নেবে? ওনার এই প্রশ্নের জবাব দিতে ব্যর্থ হলো মিম। ফলে কথার মোড় অন্যদিকে ঘুরিয়ে মিম বলল, আচ্ছা ওটা বাদ দাও, অনেক হয়েছে আপনার এই অ্যাডভেঞ্চার। এবার ভদ্র ছেলের মতো চলে যান এখান থেকে। মিমের কথা শুনে আদিত একটা বাঁকা হাসলেন। তারপর পা নাচাতে নাচাতে বললেন, আপাতত আমার ভদ্র ছেলে হওয়ার একদম ইচ্ছে নেই, অভদ্র হয়েই চলতে ইচ্ছুক আমি। আদিতে এরকম বাঁকাতেরা কথা, প্রতিটা কথায় প্রত্যুত্তর দেওয়া, সেই কখন থেকে এভাবে এখানে থাকা সব দিয়ে মিমের বেশ ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আর এরকম পরিস্থিতিতে মিম পারছেও না চিৎকার করে রাগ জাহির করতে, আর না পাচ্ছে সইতে। পরিস্থিতি শিকারে অসহায় হয়ে মিম এ পর্যায়ে চোখ জোড়া বন্ধ করে বড় বড় কয়েকটা নিঃশ্বাস ছেড়ে বলল আবার, শুনুন, অনেক হয়েছে। অনেকক্ষণ ধরে শুনছি আপনার এই প্যানর প্যানর। আপনার সাথে এত কথা বলতে বলতে আমার সময় নষ্ট হয়ে গিয়েছে, ঘুম নষ্ট হয়েছে, মেজাজ খারাপ হয়েছে, মোট কথা আমার অনেক ক্ষতি হয়েছে। এদিকে আদিতে কোনো হেলদোল দেখা গেল না। মিমের একটা কথাও উনি গায়ে মাখলেন না। এমন ভঙ্গিমায় বললেন আদ্রিস, আচ্ছা, ক্ষতি কি শুধু তোমারই হয়েছে? আমার যে কত ক্ষতি হয়েছে সেসবের ক্ষতিপূরণ কে দেবে শুনি? আদিসের কথায় মিম সাথে সাথেই বলে ওঠে, আপনার ক্ষতির জন্য আমি দায়ী নই নিশ্চয়ই, আপনিই দায়ী। আর আমার যে ক্ষতি হয়েছে সেটা ক্ষতিপূরণ আমি চাইছি না। আমি শুধু চাই আপনি দয়া করে এখান থেকে চলে যান। হুট করে বিদ্যুৎ চলে আসলে বিপদে পড়ে যাব আমি। আদিত ভাবলেস ভাবে বলে ওঠে, এই এলাকায় বিদ্যুৎ আসতে অনেক সময় নেয়। আর রইল জেনারেটর এর কথা, সে বেটাকে তো আমি সকালেই নষ্ট করে দিয়েছি। সো নো চিন্তা। মিম আবারও অবাক হলো আদিতের কাজে। মিম অবাক হয়েই মনে মনে বলে ওঠে, আজকে তো চমকে দিতে দিতে মিমের কেল্লাপতেই করে দিবে এই লোক। জেনারেটর নষ্ট করার কথা শুনে মিমের একদিকে যেমন রাগও হলো, তেমনি এর রাগকে নিয়ন্ত্রণ করতেও পারল না মিম। ফলস্বরূপ সে রাগ ওনার সামনে জাহির করে বলল, এই ছেলে, এই সমস্যা কি তোমার, হ্যাঁ? আর কত কীর্তিকলাপের কথা শুনবো আমি? প্রচন্ড রাগ হচ্ছে কিন্তু আমার।
আদিত্য মিমের কথায় চট করে উঠে দাঁড়ালেন, ঠোঁট উল্টে চমকপ্রদভাবে হেসে বললেন,